আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে নেতা কর্মীদের ঢল, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না বিএনপির অভিযোগ, পেসমেকার প্রতিস্থাপনের কথা জানালেন আইনমন্ত্রী। বৃষ্টি ও উজানের ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাবনায় পদ্মার তীরে বিস্তীর্ণ চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের উপদ্রব, সতর্কতার সাথে মাঠে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। নানা আয়োজনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৯তম জন্মদিন উদযাপন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যাশায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়, আফগানদের সঙ্গে বাংলাদেশেরও সেমির সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলছে। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দলের নেতাকর্মীরা। এ নিয়ে জানতে নীলাদ্রি শেখরের কাছে যাচ্ছি, তিনি সমাবেশের স্থলে আছেন। নীলাদ্রি, আওয়ামী লীগের সমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ দোলা, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগ যে শব্দটি আসলে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রতিটি অর্জনের সঙ্গে এই নামটি জড়িয়ে আছে। ৭৫ বছর পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠন শুধু একটি সংগঠনই নয়, মানুষের আবেগ অনুভূতির জায়গায় তৈরি হয়েছে। বাংলাদেশের প্রাচীনতম এই রাজনৈতিক দল এবং বলা যায় যে উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল এই বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে এই রাজনৈতিক দলের যাত্রা শুরু এবং পরবর্তীতে বিভিন্ন পথ পরিক্রমায়, নাম পরিবর্তন, চড়াই উতরাই বিভিন্ন কিছু পেরিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৫তম বার্ষিকী উদযাপন করছে এবং এই উদযাপনকে ঘিরে নানা রকম আনুষ্ঠানিকতা রয়েছে সারা মাস জুড়ে এবং সপ্তাহ জুড়ে। যদিও বলা যায় যে এই আনুষ্ঠানিকতায় কিছুটা কমতি আনা হয়েছে, বিশেষ করে যে দুর্যোগপূর্ব অবস্থা চলছে দেশের বিভিন্ন জায়গায়, বন্যার পরিস্থিতি চলছে এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু মিলে কিছুটা কাটছাট করা হয়েছে। তবে যে উদযাপনের আয়োজন আমরা দেখেছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এবং নানা আয়োজন, র্যালি সব কিছু মিলে এই ৭৫ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সে উদযাপনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা, যেখানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টা নাগাদ এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই নানা জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছাচ্ছেন এবং এখনও আসছেন। এখন মাত্র 2টা বাজে, এখনও অনেক সময় বাকি রয়েছে। এই আয়োজনকে ঘিরে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে যে আওয়ামী লীগের যে মঞ্চ করা হয়েছে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বসবেন এবং তারা বক্তব্য দেবেন এবং সবশেষ বক্তব্যটি দিবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ৭৫ বছরের যে পথ পরিক্রমায় যদি দেখা যায় যে আওয়ামী লীগের এই বাংলাদেশের যে অর্জন, অর্থাৎ বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই আওয়ামী লীগের 49 সালে যখন আওয়ামী লীগ গঠিত হয় তখন থেকে শুরু করে ৭৫ অবধি আওয়ামী লীগের যে হাল ধরেছেন, পরবর্তীতে যে নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর কন্যা ১৯৮১ সালে আওয়ামী লীগের হাল ধরে তিনি আজ অবধি আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগকে তিনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন 5 বার এবং তিনি 5 বার আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশে। এবং শুধু এই রাজনৈতিক দলের কথা যদি বলি সেটি নয়, বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক
পরিমণ্ডলে যদি বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ আসে, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকে বাংলাদেশ সেই জায়গাটায় আসলে পৌঁছে গেছে। বিভিন্ন সেক্টরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের অবকাঠামো এবং বিভিন্ন অর্জন, যে বহির্বিশ্বে বাংলাদেশের যে বিভিন্ন অর্জন, সব কিছু মিলে আজ বাংলাদেশ বিশ্ব আসনে আসলে অন্যরকম একটি মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে 3টা থেকে 3:30টার মধ্যে এসে পৌঁছাবেন বলে আমরা জেনেছি এবং তার পরবর্তীতে তিনি এখানে বক্তব্য রাখবেন। সবাই আসলে অপেক্ষা করছে যে এই যে মাহেন্দ্রক্ষণ চলছে বাংলাদেশ আওয়ামী লীগের, সেই মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 75 বছর পূর্তির পরে কি নির্দেশনা দেন তার নেতাকর্মীদের, সেটার জন্য আসলে সকলে অপেক্ষা করছেন। এবং শুধুমাত্র নেতাকর্মী নয়, হয়তো সংবাদপত্র এবং গণমাধ্যমও সেই বিষয়টা নিয়ে উৎসুক আছে যে এই 75 বছরের পরে প্রধানমন্ত্রী তার দলের জন্য, তার নেতাকর্মীদের জন্য কি বার্তা দেন তার দলকে এগিয়ে নিয়ে যেতে। তো দোলা, এই মোটামুটি এই সোহরাওয়ার্দী উদ্যানের সবশেষ পরিস্থিতি। দোলা। নীলাদ্রি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দীর্ঘ পথ পেরিয়ে আওয়ামী লীগ ইতিহাস তৈরি করেছে। বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করাই আগামীর চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য নতুন কোনো আবেদন পাননি তারা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারে নতুন আইনের প্রয়োজন নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দুদক। মাজহারুল হক মান্না রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। বাসায় থাকলেও অসুস্থ হয়ে মাঝে মাঝে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দল। এমন অবস্থায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানান আইনমন্ত্রী। আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের ওষুধ। কিডনির ব্যাপারে আমি এখনও কিছু জানি না। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এনবিআরের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর বেশ আলোচনায় আছে। এ অবস্থায় দুর্নীতি নির্মূলে নতুন আইনের দরকার আছে কিনা সে সম্পর্কে জানান মন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্রিটেনে পলাতক চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রোববার নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সাংবাদিকদের নিয়ে পুলিশের দেওয়া বিবৃতির বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন, 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং তার সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। সেনা সদরে সদ্য বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদের কাছ থেকে তিনি দুপুরে দায়িত্ব গ্রহণ করেন। সে সময়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি র্যাঙ্ক ব্যাজ পড়ার জন্য গণভবনে গিয়েছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নৌ এবং বিমান বাহিনী প্রধান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেবেন। এর মধ্যে জেনারেল পদে উন্নীত হবেন ওয়াকার উজ্জামান। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বৃষ্টি ও উজানের ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সঙ্গে নদ নদীর পানিও কমেছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার ওপরে। আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ নদীর পানির সঙ্গে বৃষ্টিপাত কমায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। প্রথম দফায় বন্যায় জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় দফায় সিলেটের সব উপজেলায় বন্যা হয়। বন্যার পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, লেখক ও সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 89তম জন্মদিন আজ। শিক্ষা, সংস্কৃতি, বাক স্বাধীনতা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার সহ অসংখ্য আন্দোলনে যুক্ত থাকা এই শিক্ষক এখনও যেন অদম্য। স্বপ্ন দেখেন বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থার। জন্মদিনে নিজের জীবন, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চ্যানেল আই এর সাথে কথা বলেছেন গুণী এই ব্যক্তিত্ব। লাইলা নওশিনের রিপোর্ট। শৈশবে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যখন শয্যাশায়ী, তখন সময় কাটাতে পাড়ার লাইব্রেরি থেকে বাবা এনে দিয়েছিলেন বই। সেই বই পড়তে গিয়ে ডুবে যান সুমধুর এক নেশার জগতে। বই পড়ার নেশা থেকেই লেখালেখি, এরপর উচ্চশিক্ষা, আর সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। তিনি দেশবরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষক হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী সবার কাছে পরিচিত সিক্সার হিসেবে।
লেখক হিসেবেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশ থেকে আন্তর্জাতিক, সমাজ, রাষ্ট্র, সরকার, ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতীয়তাবাদ প্রতিটি ক্ষেত্রে তার বিশ্লেষণধর্মী রচনা শানিত করে পাঠকদের চিন্তা চেতনা। একেবারে কৈশোর থেকেই বুঝতে পেরেছি যে সমাজটা অন্যায়ভাবে চলছে, এটাকে বদল করা দরকার। তো তখন আমরা রাজনৈতিকভাবে ওইরকম সংগঠিত নই, কিন্তু ওই দৃষ্টিভঙ্গিটা আমার গড়ে উঠেছিল, যেটা আমার প্রবন্ধের মধ্যে থাকে, যে একটা প্রবন্ধটার উদ্দেশ্যমূলক, সেটা হচ্ছে যে একটা সমাজ পরিবর্তনে সাহায্য করা। সারা জীবন বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখা এই শিক্ষক পুঁজিবাদের বিরুদ্ধে সবসময়ই থেকেছেন উচ্চকণ্ঠ। এখনও স্বপ্ন দেখেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এই ব্যবস্থা আমরা তা চাই নাই। আমাদের দীর্ঘ সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম, কিন্তু আমরা তো মুক্ত হতে পারলাম না। আমরা যেখানে আছি সেখানে তো আমরা আবদ্ধ অবস্থায় আছি। সেই আবদ্ধ অবস্থাটা নানানভাবে, অর্থনৈতিকভাবে আবদ্ধ। এখন মানুষের জীবনে যে অর্থনৈতিক কষ্ট সেটা দেখা দিয়েছে, প্রচণ্ড কষ্ট দেখা দিয়েছে। সাংস্কৃতিকভাবে আমরা আরও উন্নতি হতে দরকার ছিল, হতে পারিনি। মননশীলতার চর্চায় উন্নত হতে পারিনি। কিন্তু আমি মনে করি যে এই যে সংগ্রামটা চলবে, কেননা এই সংগ্রামের কোনো বিকল্প নেই। 1936 সালের 23শে জুন জন্ম নেওয়া সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষুরধার লেখনের মাধ্যমে সবসময়ই ভাস্বর। দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব জন্মদিনে জানালেন তরুণদের নিয়ে তার প্রত্যাশার কথা। এই যে ফিলিস্তিনের ব্যাপারে জায়নবাদীদের যে অত্যাচার, তার বিরুদ্ধে খোদ আমেরিকাতেই যে বিপুল পরিমাণ প্রতিবাদ আমরা দেখলাম, সেটা আমাদেরকে মনে করা যায় যে তারুণ্য এখনও জীবিত আছে। কর্তব্য হচ্ছে এই তারুণ্যকে উদ্বুদ্ধ করা এবং তারুণ্যকে সংগঠিত করা, সাংস্কৃতিকভাবে সংগঠিত করা, সেইটার বুদ্ধিজীবীদের দায়িত্ব বলে আমি মনে করি। সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে প্রায় 3000 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পদ্মপুকুর, সপুরার মঠ পুকুর, সিপাইপাড়া পুকুর, ভদ্রা লেক, গুলজারবাগ লেক সংরক্ষণ, উন্নয়ন ও সৌন্দর্য বন্ধন করা হচ্ছে। উন্নয়নের পর সেগুলো বিনোদন স্পটে পরিণত হবে। পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এই উন্নয়নের ধারা চলমান রাখতে আরও প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন প্রান্তিক পর্যায়ে দামও কম, তবে কৃষি বিভাগ বলছে জেলায় এবার 500 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বর্জ্য থেকে দেশে এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারে পুরো দমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। এবারে খেলার খবর।